ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টিউটার টাইম। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জৈব যৌগের সাথে অজৈব যৌগের পার্থক্যগুলো কী কী। আগের ভিডিওতে আমরা জৈব যৌগের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেছি এবং আজকে সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা পার্থক্যগুলো দেখব। বাঁ দিকে আমরা লিখছি জৈব যৌগ, ডান দিকে হচ্ছে অজৈব যৌগ। প্রথম পার্থক্য হচ্ছে উপাদানের ভিত্তিতে। কার্বন জৈব যৌগের একটি আবশ্যক উপাদান, অর্থাৎ জৈব যৌগের মধ্যে কার্বন থাকবেই। এবং অন্যান্য উপাদানগুলোর মধ্যে রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন, ফসফরাস। এছাড়া বেশ কিছু মেটাল যেমন হচ্ছে মার্কারি, জিঙ্ক, কপার বা আয়রন, এগুলো হচ্ছে জৈব যৌগের উপাদান। অন্যদিকে অজৈব যৌগ উপাদানগুলো কী কী? এখানে কার্বন কোনো আবশ্যিক উপাদান নয়। কার্বন আবশ্যিক উপাদান নয় এবং শতাধিক মৌলের মধ্যে যে কোনো দুটি বা ততোধিক মৌলের সংযোগে অজৈব যৌগ তৈরি করা সম্ভব হয়। কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে অজৈব যৌগের মধ্যে। যেমন কার্বন ছাড়া কি অজৈব যৌগ হয় না? কার্বন ছাড়াও অজৈব যৌগ হয়। খুব সিম্পল যদি আমরা বলি সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, সালফার ডাইঅক্সাইড SO2। এগুলোর মধ্যে কার্বন নেই, কিন্তু এটা কম্পাউন্ড, এরা হচ্ছে অজৈব যৌগ। whereas জৈব যৌগের ক্ষেত্রে আমরা দেখলাম কার্বন থাকতেই হবে, কার্বনের উপস্থিতি আবশ্যিক। ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বন্ডিংয়ের ক্ষেত্রে। জৈব যৌগগুলো মূলত সমযোজী হয়, কিন্তু অজৈব যৌগগুলো সমযোজীও হতে পারে, অসমযোজী হতে পারে, আবার তড়িৎযোজীও হতে পারে। ৩ রকমভাবেই এরা বন্ডিং তৈরি করতে পারে। ৩ নম্বর হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ভিত্তিতে। জৈব যৌগগুলোর গলনাঙ্ক কম হয়, স্ফুটনাঙ্ক কম হয়, ফলে অবশ্যই স্বাভাবিকভাবে এদের উদ্বায়িতা বেশি হয়। উল্টোটা অজৈব যৌগের ক্ষেত্রে কী হয়? গলনাঙ্ক বেশি হয়, স্ফুটনাঙ্ক বেশি হয়, ফলে উদ্বায়িতা কমে যায়। গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক যদি বেশি হয় তাহলে সেই কম্পাউন্ডের উদ্বায়িতা কমে যাবে খুব স্বাভাবিকভাবে, সেটা সহজে ভেপার তৈরি করবে না, ফলে তার উদ্বায়িতা কমে যাবে। নেক্সট হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। জৈব যৌগগুলোর মধ্যে উপস্থিত যে কার্বন পরমাণু তার মধ্যে ক্যাটিনেশন প্রপার্টি দেখা যায়। অজৈব যৌগগুলোর মধ্যে কার্বন থাকলেও তার মধ্যে ক্যাটিনেশন দেখা যায় না। এটা একটা সাধারণ রুলস যে অজৈব যৌগের মধ্যে যদি কার্বন থেকেও থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলোর মধ্যে কার্বন অবশ্যই রয়েছে, CO2 বা CO এগুলোর মধ্যে, কিন্তু এদের মধ্যে কোনো ক্যাটিনেশন প্রপার্টি থাকে না। কিন্তু কিছু কিছু অজৈব যৌগ রয়েছে যেখানে এই সিলিকন, সালফার, বোরন এরা ক্যাটিনেশন প্রপার্টি দেখায়। এই এলিমেন্টগুলো অর্থাৎ সিলিকন, সালফার, বোরন এরা ক্যাটিনেশন প্রপার্টি দেখায়। এখানে আবার একটা জিনিস মজার বিষয় যে ক্যাটিনেশন প্রপার্টি তাহলে কে দেখাচ্ছে? কার্বনও দেখাচ্ছে, এদিকে সিলিকন, সালফার, বোরন এরাও দেখাচ্ছে, কিন্তু তফাৎ রয়েছে। তফাৎটা হচ্ছে এরকম যে এই কার্বনের যে ক্যাটিনেশন প্রপার্টি সেটা খুব বেশি স্ট্রং, অর্থাৎ কার্বন 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 এইভাবে একটা লং চেন তৈরি করতে পারে। কিন্তু সিলিকন, সালফার বা বোরন এদের ক্যাটিনেশন প্রপার্টি অত দূর অবধি বিস্তৃত নয়, অর্থাৎ ওই দু চারটে এলিমেন্টের পর, ২-৪টে অ্যাটমের পরেই এদের ক্যাটিনেশন প্রপার্টি নষ্ট হয়ে যায়। আরও লং চেন তৈরি করতে পারে না, যেটা কার্বন কিন্তু খুব সহজেই তৈরি করতে পারে। এই ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দাহ্য প্রকৃতি। জৈব যৌগগুলো প্রায় সকলেই হয় দাহ্য প্রকৃতির। অন্যদিকে অজৈব যৌগগুলো হয় অদাহ্য। জৈব যৌগের দাহ্যতার কারণ কি? কেন এগুলো দাহ্য হয়? কারণ হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের উপস্থিতি। আমরা জানি যে কোনো জ্বালানি সেগুলো মূলত কার্বন যেটা আমাদের প্রচলিত জ্বালানিগুলো, অর্থাৎ পেট্রোলিয়াম, কয়লা এই জাতীয় যে প্রচলিত জ্বালানি, সেগুলোর মধ্যে কার্বন হচ্ছে একটা আবশ্যিক উপাদান। এই কার্বন গঠিত যে কম্পাউন্ড সেটা খুব সহজেই জ্বলতে থাকে। তাই কার্বন গঠিত কম্পাউন্ড অর্থাৎ জৈব যৌগগুলো দাহ্য প্রকৃতির হয়। নেক্সট হচ্ছে দ্রাব্যতা। সাধারণত এই জৈব যৌগগুলো জৈব দ্রাবকেই দ্রাব্য হয়। জৈব দ্রাবক কোনগুলো? বেনজিন, C6H6 বেনজিন বা CH3 অর্থাৎ ক্লোরোফর্ম, এইগুলো হচ্ছে জৈব দ্রাবক। তবে কিছু জৈব যৌগ রয়েছে যারা জলের সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে। এই যদি কোনো জৈব যৌগ জলের সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করে, তারা কিন্তু জলেও দ্রাব্য হয়। যেমন হচ্ছে এই যে C12H22O11, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে এটা হচ্ছে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। আর এই যে C12H22O11 অর্থাৎ এটা হচ্ছে চিনি। সিমিলারলি C2H5OH ইথাইল অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল। এরা জৈব যৌগ হওয়া সত্ত্বেও জলে দ্রাব্য। কেন? কারণ জলের সাথে এরা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে। অন্যদিকে যদি আমরা অজৈব যৌগের কথা বলি, অজৈব যৌগ সাধারণত অজৈব দ্রাবকেই দ্রাব্য হয়। যেমন হচ্ছে জল।
জলের মধ্যে সাধারণত সমস্ত অজৈব যৌগ দ্রবীভূত হয়। তো এরও ব্যতিক্রম রয়েছে, যেমন সিলভার ক্লোরাইডের কথা যদি বলি। সিলভার ক্লোরাইড একটা অজৈব যৌগ, সংকেত দেখেই বুঝতে পারছি এখানে কোনো কার্বন নেই, তাই এটা একটা অজৈব যৌগ। বাট স্টিল এটা জলে অদ্রাব্য। জলের মধ্যে এটা সাদা রঙের প্রেসিপিটেট তৈরি করে, জলের মধ্যে দ্রবীভূত হয় না। ৭ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমবায়বতা। জৈব যৌগগুলির মধ্যে সাধারণত আইসোমারজিন প্রপার্টি দেখা যায়, কিন্তু অজৈব যৌগ কথা যদি বলি, অজৈব যৌগগুলির মধ্যে সাধারণত সমবায়বতা দেখা যায় না। ব্যতিক্রম রয়েছে কিছু জটিল যৌগ, কিছু কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে যেগুলো সমবায়বতা দেখায়, কিন্তু ইন জেনারেল এই ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে সমবায়বতা ধর্ম দেখা যায় না। ৮ নম্বর হচ্ছে সমগণীয় শ্রেণী। নেক্সট, গঠন এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে জৈবগুলিকে কয়েকটি সমগণীয় শ্রেণীতে ভাগ করা যায়, কিন্তু অজৈব যৌগগুলোকে এই ধরনের শ্রেণীবিভাগ সম্ভব নয়। ৯ নম্বর, তড়িৎ পরিবাহিতা। সমযোজী বন্ধনের কারণে অধিকাংশ জৈব যৌগ তাদের দ্রবণ তড়িৎ পরিবহনে অক্ষম, তারা তড়িৎ পরিবহন করে না। কিন্তু আয়নীয় বন্ধন থাকার কারণে অধিকাংশ অজৈব যৌগ বা তাদের জলীয় দ্রবণ তারা তড়িৎ পরিবহন করতে পারে, তড়িতের সুপরিবাহী। নেক্সট ১০ নম্বর হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন। জৈব যৌগগুলো পলিমারাইজেশন রিয়াকশনে অংশগ্রহণ করে, কিন্তু অজৈব যৌগগুলো পলিমারাইজেশন রিয়াকশনে অংশগ্রহণ করে না। আর ১১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জৈব যৌগগুলোর রিয়াকশনের রেট, যে কোনো রিয়াকশন তারা যে দেখায়, রিয়াকশনের রেট খুব স্লো হয়, ধীর গতি সম্পন্ন বিক্রিয়া। হোয়ারাজ এই অজৈব যৌগগুলোর ক্ষেত্রে কী হয়, রিয়াকশন রেটটা খুব ফাস্ট হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে সমযোজী বন্ধন ভাঙতে খুব স্ট্রং এনার্জি লাগে, খুব বেশি এনার্জি লাগে, যে সমযোজী বন্ধন জৈব যৌগের মধ্যে থাকে। এবং যদি আমরা অজৈব যৌগের কথা বলি, সেখানে কিন্তু কোনো সমযোজী বন্ধন থাকে না, সেখানে একটা আয়নীয় বন্ধন থাকে। আয়নীয় বন্ধনটা খুব উইক, তাই খুব সহজে ভাঙা যায়, ফলে এদের রিয়াকশন রেটটা খুব ফাস্ট হয়। আর এই সমযোজী বন্ধন যেখানে থাকে, অর্থাৎ জৈব যৌগের ক্ষেত্রে রিয়াকশন রেটটা খুব স্লো হয়, কারণ এই সমযোজী বন্ধনগুলো খুব স্ট্রং, তাই ভাঙতে অনেক বেশি এনার্জি লাগে। এই হচ্ছে জৈব যৌগের সাথে অজৈব যৌগের বেশ কিছু পার্থক্য। টোটাল 11টা পার্থক্য নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকের মতো এ পর্যন্তই। তোমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।